ওই রসুল আয়তনের শান্তাদি আর একটা আছে আপনার মাহিম আছে সেমিনার 1 ঘন্টা রতনের মাহিম আছে ওই রতনের মাহিম আমরা একসাথে পথ পরিক্রমা করছি। আরো নাট্যদল বিভিন্ন কারণে, যেহেতু আজকে উইকডে, যার ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে আসতে পারেননি, তারা আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা সকলকে আজ বিকেলে সমরেশ বসু কক্ষে আমন্ত্রণ জানাচ্ছি। নৈহাটি সমরেশ বসু কক্ষে সেখানে নাটকের গান, সেমিনার, ছোট নাটক, গীতিয়ালের প্রমুখ অভিনয় থাকবে। আগামী 3 দিন অর্থাৎ 28, 29, 30 এই 3 দিন এই নাট্যোৎসব অনুষ্ঠিত হবে হালিশহর পিতৃদেব মধুসূদন মঞ্চে, এবং পরবর্তীতে 31 মার্চ এই নাট্যোৎসব নৈহাটি ঐক্যতার মঞ্চে অনুষ্ঠিত হবে।
বেগে চারিদিক ছায় মেঘে গোপনে নাও খানি বাড়িও গনে গনে খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে গোপনে নাও খানি বাড়িও নাটা নাটু সেমিনার এখন ওই রসুল আয়তনের শান্তাদি আর একটা আছে আপনার মাইম আছে রতনের মাইম আছে ওই রতনের মাইম কি কি হলো? এটা কি চিরন্তন ভাবনা নাকি সাম্প্রতিক প্রবণতা? এই বিষয়ে আজকে আলোচনা করবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন, নতুন করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, শুভেন্দু মাত্রা। সামনে নয়, সামনে নয়, সামনে নয়, একটু পেছনে, একটু পেছনে। এবার ধরেন না না, একটা দুটো তুলে রাখলো। ওই মানে এইটা মাইক্রোফোনটা এইভাবে থাক, তাহলে মানে আলোচনা এবং গানটা একসাথে চলবে, তাই এটা আপনারা যেভাবে হবে যতদিন বেঁচে আছেন ততদিন কর্ণধার। আমরা কর্মী, আমরা কাজ করি, গান নিয়ে কাজ করি, কিছু কিছু সময় নাটক নিয়েও কাজ করি, বা গানগুলোকে নাটকে ফেলার চেষ্টা করি। নানান কিছু ভাবনা আমরা করি। আর সেমন্তীর অলোক মিশ্র, অলোকদা লালন একাডেমিতে এক সময় যেত। অর্ক যখন খুব ছোট্ট একটা বাচ্চা, 6-7 বছর বয়স মনে হয়, মায়ের সাথে যেত কোনো কোনো সময়, কোনো কোনো সময় অলোকদা যেত। তো সেই জন্য বহু বছরের এক যোগাযোগ তাদের সাথে। আজকে এখানে লালন একাডেমিকে আমন্ত্রণ জানানো হয়েছে এরকম একটি বিষয় বলা এবং গান শোনানোর জন্য। সমস্তটাই বলবেন শুভেন্দুদা। শুভেন্দুদা মানেই আপনারা সকলেই জানেন, সে কখন কি বলবে আমরা জানি না, কিন্তু আমরা কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, সত্যি আসিনি। যতবারই জিজ্ঞাসা করেছি ও যাও হবে, এখন চল দেখা যাবে, হয়ে যাবে। আমি যদি এটাতে অভ্যস্ত, কিন্তু ওরা তো অনেকটা ছোট আমার থেকে, তো তবুও শুভেন্দুদা কোন পথে নিয়ে যাবেন আমরা কিন্তু কিচ্ছু জানি না, একদম একদম একদমই কিচ্ছু জানি না। পারেননি বিভাজটা অরুণদা যেতে, ওই আমরা সমস্ত ব্যবস্থা করে সত্ত্বেও তারা গিয়ে উঠতে পারেননি। অনাগ্রহ নাকি সময়ের অভাবটা আমি জানি না। আমি কটুভাষী মানুষ, সেটা বলতে পারবো না। এখন যারা নাট্যচর্চা করতেন
এখন তাদের বলবো যে একটু চোখ মেলে তাকান, স্বয়ম্ভু নন আপনারা কেউ, ভগতে বসলেন কেউ স্বয়ম্ভু নন। কাজে শেকড় আঁকড়ান, শেকড় বাঁচান, জল ঢালুন, গাছের উপরে জল ঢাললে হয় না, শেকড় বাঁচান, তবে সবুজ বাঁচবে, নইলে বাঁচবে না, নাটকও বাঁচবে না। যদি আমরা আমাদের একদম রুটের কাছে পৌঁছতে না পারি, নাট্য অভিনয়টা, আবার আমি ঈশ্বর মাইতির কথা স্মরণ করে দিই, অভিনয়টা 11:30 হবে কি 12:30 হবে সেটা দর্শক সংখ্যার উপরে নির্ভর করবে। এই যে কনসেপ্ট, এই যে মস্তিষ্ক, এটা শহরে বসে সম্ভব না, যারা মাইক্রোফোন অভিনয় করে তাদের পক্ষে সম্ভব না। অনুরোধ করছি আমরা এই মুহূর্তে মাননীয় শুভেন্দু মাইতি মহাশয়কে সম্বর্ধিত করব। আমাদের সেবন্তী পরিবারের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করছে অলোক মিশ্র, পুষ্পস্তবক, উত্তরীয় এবং মিষ্টি দিয়ে উত্তরীয় বরণ করে দিচ্ছে অলোক মিশ্র। পুষ্পস্তবক এবং মিষ্টি। সম্বর্ধিত করছেন মাননীয় তাপসী রায়চৌধুরী মহাশয়কে আমাদের সেবন্তী পরিবারের পক্ষ থেকে। প্রথমে উত্তরীয় বলিয়ে ওনাকে সম্মাননা জ্ঞাপন করছেন তাপসীকে। এরপর পুষ্পস্তবক এবং তারপরে কি স্মারক আজকের অনুষ্ঠান। একটু আমার দিকে, হ্যাঁ একটু জাস্ট, হ্যাঁ ধন্যবাদ নারায়ণদাকে, ধন্যবাদ। এটি একটি ভাবানুবাদ। প্রত্যেক ব্যক্তি অনন্য, প্রত্যেক ব্যক্তির মতোই। এটা খুবই ভালো যে আমরা প্রত্যেকের থেকে আলাদা, তবে আমাদের ভেতরে এমন কিছু আছে যা একান্ত আমাদের নিজস্ব। আমরা এটাকে আত্মা বা সত্তা বলতে পারি, আবার কোন রকম শব্দের বন্ধনে না আটকে উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু আমরা একে অপরের থেকে আলাদা হয়েও আমরা এক। আমরা যে ভাষাতেই কথা বলি না কেন, আমাদের গায়ের রং, চুলের রং যাই হোক না কেন, বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষ মৌলিকভাবে এক, অভিন্ন। এটা প্যারাডক্স কিছু হতে পারে যে আমরা একই সঙ্গে সম্পূর্ণ এক, আবার ভীষণভাবে আলাদা। একজন ব্যক্তি আভ্যন্তরীণভাবে বৈপরীত্যপূর্ণ হওয়া সত্ত্বেও দেহ ও আত্মার সেতু বন্ধনে পার্থিব বস্তুগত যা যা উপাদান আছে তার সীমা অতিক্রম করে আমরা একে অপরের সঙ্গে যুক্ত হতে পারি। শিল্প, ভালো শিল্প সর্বজনীনের সাথে অনন্যকে একত্রিত করতে প্রচেষ্টা চালায়। সর্বজনীন হওয়ার সাথে সাথে এটা আমাদের বুঝতে সাহায্য করে যে কি আলাদা, তফাতের জায়গাটাই বা কি। এর ফলে শিল্প ভাষার সীমানা ভেঙে ফেলে, পার হয়ে যায় ভৌগোলিক সীমানা বা দেশের গণ্ডি। এটি কেবল প্রত্যেক ব্যক্তির স্বতন্ত্র গুণগুলি। তুমি ডাক দিয়েছো কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। ফিরি আমি উদাস প্রাণে
মুখের পানে ফিরি আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে তোমার মতো এমন টানে কেউ তো টানে না। জীবন মানেই শিক্ষা, আর শিক্ষাই জীবন। বিশ্বের মহাজীবন থেকে তো এই মানব জীবন বিচ্ছিন্ন নয়। সেই বৃহত্তর জীবন আমাদেরকে ডাক পাঠাচ্ছে অবিরত। সেই ডাক শুনতে পেলে আমরা আলোকিত হই। এই আলোই আমাদের মুক্তি। কিন্তু স্বার্থান্বেষী শাসক শিক্ষাঙ্গনে এই আলোর প্রবেশ দ্বার বন্ধ করে দেয়। মানুষের মুক্তিকে ওরা ভয় পায়, তাই ওরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এক একটা অচলায়তন করে গড়ে তোলে, আর তার চারিদিকটাকে ঘিরে রাখে প্রাচীর তুলে দেয়। সেখানে বাইরের হাওয়ার বরণকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর পুষ্পস্তবক এবং শেষে আজকের বিশ্ব নাট্য দিবসের স্মারক। ধন্যবাদ পাঠান ব্যাটারিকে। শ্রী অরূপ মিশ্রকে এবার মাইকে ডেকে নিচ্ছি। নমস্কার। আজ আমাদের রম্য নাট্যোৎসব 2024 এর শুভ সূচনা করলো আজকের অনুষ্ঠান দিয়ে। আজকের অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে, কিন্তু আমাদের এই উৎসব চলবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত, 31শে মার্চ পর্যন্ত। 31শে মার্চ ঐক্যদানের অনুষ্ঠান আছে, আর মাঝের 3 দিন আছে হালিশহর রংতাল থিয়েটারে পিতৃদেব মধুসূদন মঞ্চ। আপনাদের আমন্ত্রণ থাকলো যারা যারা পারবেন হালিশহরে। এবং 1-2 তারিখেও আমাদের অনুষ্ঠান থাকছে হালিশহরে। 1-2 তারিখেও আমাদের অনুষ্ঠান থাকছে, 1 এপ্রিল 2 এপ্রিল। সবারই আমন্ত্রণ থাকলো হালিশহরের পিতৃদেব আমাদের রং হচ্ছে 7টা: লাল, নীল, হলুদ, সবুজ। ঠিক আছে, 5টা রঙ। 5টা রঙকে মিশিয়ে মিশিয়ে আমরা কালার তৈরি করি। আমার কাছে রয়েছে এতগুলো রঙ আছে। লালের আমার 7 থেকে 8টা শেড আছে, হলুদের 7 রকম 8 রকম শেড আছে, নীলের 7 রকম 8 রকম শেড আছে। কিন্তু আমরা এই প্রত্যেকটা রঙকে মিশিয়ে 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 আমরা রঙ তৈরি করি। লাল আর হলুদ মিশানো কি হবে? অরেঞ্জ। লাল আর নীল মিশানো কি হবে? পার্পল হবে। হলুদ আর সবুজ গুলো কি মিশানো কি হবে? কালার চলে আসবে। কিন্তু আমাদের এখানে এক একটা কালারের এক একটা নাম্বার আছে। এইটা একটা কালার আছে, সব কালারে আমাদের নাম্বার আছে। ঠিক আছে, এটা 32 নাম্বার আছে কালার রংটা। ঠিক আছে, প্রত্যেকটা এই দেখো, তুমি অরেঞ্জ পাচ্ছ, 34, 7, 7 নাম্বার আছে। এটা একটা অরেঞ্জ, এটাও একটা অরেঞ্জ। সবাই দেখতে পাবে, হাতে দেখে নাও কত কালার দেখো।
কালো কালারও আছে, কিন্তু ব্ল্যাক কালারও আছে। আমাদের কাছে 5টা রঙই পাই, কিন্তু আমাদের কত রং তৈরি হয়। একটা একটা এই 5টা কালার থেকে প্রচুর ভ্যারাইটি কালার, শেড কালার তৈরি হয়। দেখো সবাই, দেখো দেখো, দেখো ব্ল্যাক কালার আছে, গ্রে কালারও আছে। ব্ল্যাকেরও ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি। সিলভার কালারও আছে। ট্রান্স 35% লেখা রয়েছে, এর মানে কি? এখানে নিচে লেখা রয়েছে ট্রান্স 35%। আমি লিখে নাও, পরে বলেছি। তোমার নাম, তোমার নাম কি? আমরা এইভাবে নানাভাবে বলি, কিন্তু একটু ভালোবাসার ভাবটা যেন আছে। এবার তুই স্কুলে যেটা পড়েছিস, হেডমাস্টার ডাক তোর নাম পড়েছো, বিজ্ঞানটা পড়ছো, ওরা ডাক হেডমাস্টার ডেকে জিজ্ঞেস করছে না, বল তোমার নাম বলবে না, তুমি কথাটা বলবে তোমাকে, তুমি হেডমাস্টার না। তোমার নাম কি? আমার নাম কি? তোমার নাম কি? চেষ্টা করো জোরে আরো, হেডমাস্টার মশাই হও, বলে দে, বল তোমার নাম কি? 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 এসেছো, তোমার নাম কি? তাহলে আমি কি করলাম খেয়াল করেছো? আমরা 3টে কথা বলছি, তোমার একটা নাম আছে, কি আছে, আমরা স্থানটা পরিবর্তন করি অনেক সময়। তুমি না যদি বড় হয় তাহলে তোমার নাম কি বলবো, নামটা যদি খুব বড় হয় তাহলে বলবো তোমার নাম কি, আর তিনটা যদি বড় হয় তাহলে বলবো তোমার নাম কি। তাহলে আমরা কিন্তু আমরা একটা কি বলছি তো বলতো, ছোটটাকে একটু একদিকে বেশি চেঞ্জ কর, ছোট চেঞ্জ কর, ছোট চেঞ্জ করো। তোমার নাম কি তুমি 3 রকম বলার চেষ্টা করো, তোমাকে ছোট দাও, নামে ছোট দাও, একবার কিতে 3 রকম বলো। তোমার নাম কি? কোথায় দিবে? তোমার না, কিতে করতে? তুমি নিজে ভেবে বলো। তোমরা ভাবো যে আমি ঝোঁকটা চেঞ্জ করব, আমি প্রথমে ঝোঁক দিলে কি হবে? তোমার নাম কি? ভাবো, পরের জন বলো তোমার নাম, কোনখানটা ঝোঁক দিয়ে নামে দিয়েছো, প্রথমে দাও তোমার নাম, একদম একটু বলছিল, বলো তোমার নাম, নামে ঝোঁক করেছে তোমার, তোমার নাম। আমি যখন ঝোঁক দেবো সে ঝোঁকের পরে অন্যটাকে ক্লাস দেবো, ঠিক আছে? বলো তোমার নাম কি? তোমার চেষ্টা করে চলেছি, চেঞ্জ করো তো, তোমার নামে নামে যাও, তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, অনেকটা হয়ে যাওয়ার পরেরটা করো, কিতে যাও, তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? কোনখানে দিচ্ছ? না, নিজে একদম বিশ্বাস নিয়ে বলো, প্রথমে ততে যাও, দাও তোমার নাম কি? এটা তো শব্দ সমান বলছে, তোমার নাম কি? কোনটা ঝোঁক দিবি, প্রথমটা ঝোঁক দাও, তোমার নাম কি? ঝোঁক বলতে কি বোঝায়?
আমি কোথাও যদি এটা ধাক্কা না দিই তাহলে সেটা ঝোঁক হলো না, এটাকে ভালো কথা বলে শ্বাসাঘাত। শ্বাসাঘাত আমার আঘাতটা দিচ্ছি ধ্বনির উপরে, তো ঝাঁপিয়ে পড়ছি, দেখ তো তোমার তোমার নাম, এই ঝোঁকটা দাও তোমার। তাহলে আমরা এক একটা কথার মধ্যে আমরা কখনো সামনে ঝোঁক দিই, কখনো বা পরে ঝোঁক দিই, মানে অনুযায়ী আমরা সেরকম করে ঝোঁক দিই। কিন্তু নাম কাটছিস, মুখে হাত দেওয়া যাবে না বাবা, সবাই সোজা হয়ে বসো, মুখে হাত দিও না বাবা, মুখে হাত দিতে নেই। তাহলে আমরা যেটা আগে আগে বলছিলাম যে আমরা যখন এই যে নানা রকম ভাব আনছি, আমরা যখন ধীরে থাকা করছি সেটা একরকম শোনায়। যখন আমি একটা কোনো ঝোঁক দিই, আমার ভাব অনুযায়ী আমি ঝোঁক দিই, আমার প্রয়োজন অনুযায়ী আমার যেটা দরকার। আমি বললাম আমার যদি তোমারটাকে দরকার হয় তাহলে আমি তুমিতে দেবো, নামে যদি দরকার হয় তাহলে নামে দেবো। আবার চেষ্টা করো, তোমার নাম কি, একটা তো ঝোঁক হবে তোমার, তুমি যে জল বৃষ্টির ফোঁটা যেন আমার কপালে এসে পড়লো, ঠান্ডা সেই জলটা আমার কপাল থেকে আমার গাল বেয়ে নামছে, হালকা করে আরাম হচ্ছে, আর এক ফোঁটা পড়লো এবারে একেবারে নাকের বাঁ দিকে, খুব ঠান্ডা জল, খুব আরাম হচ্ছে, আস্তে আস্তে নামছে, হাওয়া দিচ্ছি নদীর ওপার থেকে হাওয়া। কান্না করিও নয় না, এটাই 15 পরেরটাই 15। যার জন্য তুমি কানাকড়ির মতো ভগবানকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, যার জন্য পাগল হয়ে তুমি 4 বছর এদিকে ঘুরে বেরিয়েছিল, সেই রূপের পায়ে আমি আমার রূপ ফিরিয়ে দিয়েছি। আমি পেয়েছি, তুমি পাওনি, পাবেও না। তোমার একটু শুনে বলো কি দেবে, বলো এত কিছু দিয়েছে, আবার কি দেবো? আবার টাকা টাকা টাকা, আমি জানি টাকা, আমি দিয়েছি 1000 টাকা। সেটা তুমি আমার বাবাকে দিয়েছো, সেটা জানবে, কিন্তু সেও তো পেয়েছে কৃষ্ণদাস বৈষ্ণব, আমি কি পেয়েছি বলো, আমাকে কি দেবে বলো?
একবার পেছন দিয়ে ঢুকছি, দেখলাম তুমি যাচ্ছো শাড়ি গলায় নিয়ে আর তাই একটা করছি। বিগ্রহ যদি পাই তবে তোমার সঙ্গে বাসব সে তারপর না হলে কোন ছেলে নিয়ে নামবো অজয়ের দলে। আমি আমি তোমার জন্য তপস্যা করেছি। আমার কথা হাসবো না বলো বলো কি বলছো। দেখো এখন তো তুমিও বৈষ্ণবী আমিও বৈষ্ণব, আমরা তো দুজনেই আখড়া ধারি, আমরা তো গৃহস্থ নই। আর আমাদের আমাদের কোথায় যখন আছে কৃষ্ণদাসকে ছেড়ে আমার কাছে চলে আসছে, এত আয়োজন সবই যে তোমার জন্য সত্যি না। আমি এখন সতী নই, আমি ভাবিনি, আমি কৃষ্ণ ভাবিনি। তবে তুমিও শুনে রাখো, কৃষ্ণ ভাবিনি। বিগ্রহ তুমি পাবে না, কলসি তোমাকে নিতে হবে। বেশ, বাসর পাথর শপথ নিতে পারবে না গোসাই, কলসি তোমাকে দিতেই হবে। হ্যাঁ, আমার একটা চাঁদ আসবে। আয় আয় ভগবান, কৃষ্ণদাস একজন পথের ভিক্ষুক হয়ে। না না কালো গোসাই, তুমি তুমি কালো গোসাই তুমি। হ্যাঁ তুমি। ভা নয়, সাক্ষী আছে আল্লাদি। হ্যাঁ আল্লাদি। গোসাই, বিয়ের প্রথম দিন থেকে আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি 1000 টাকা দিয়ে কিনেছো ভেবে তুমি নিজেকে নিজে ঠকিয়েছো। তারপর তুমি এখানে এসে আঁকড়া দিতে ভেবেছিলে আবার তপস্যা করছো। এমনকি তুমি তাই বলবে, কিন্তু তবু তুমি এখানে এসে নিজেকে নিজে ঠকিয়েছো। তুমি আক্রোশ মেটাবার জন্য তুমি আমার তপস্যা করেছিলে, ভেবেছিলে এইভাবে পথে বসিয়ে লাথি মেরে তুমি সুখ পাবে। না না ভাবিনি, না এটা তোমার ভুল। গোসাই তুমি আল্লাদিন নেশায় পড়েছিলে গোসাই। হ্যাঁ আল্লাদিন, বেশি দিন বাকি কথা না, 5 মাস হবে। বলো বলো তুমি বলো, আমার কাছে বা লজ্জা কিসের? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে আমার লজ্জা কিসের? হ্যাঁ, আমার 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 আল্লাহ দিকে ভালো লেগেছিল, আমি তাকে। তুমি তাকে বলেছিলে প্রতি বাসনে 10 টাকা দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম। আল্লাদি সে তোমার মুখ থেকে বলেছিল না। কি হয়েছে এবার বসে আছো কেন? ভুল বাবা, আরে কি হয়েছে? কি শান্তি করে কেন বসতেও দেবে না? কি হয়েছে তুমি বুঝতে পারছো না? কি হয়েছে? ঘরে যে চাল ডাল নেই তার কোনো খেয়াল আছে? কতদিন এভাবে বেকার বসে থাকবে? এবার তাঁতটা বোনা শুরু করো। আমার কাছে সুতো কোথায়? আমি তাঁত কি করে বুনবো? তুমি কি জানো না? সে তুমি যেখান থেকেই হোক সুতোর ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। কি ঠিক আছে? ঘরে ছেলে মেয়েগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, সেটা দেখেছো একবারও? কি ঘুমিয়ে পড়েছে? তো কি করবে খিদের পেটে ওরা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কোনো ব্যবস্থা করছি। তুমি কেন বুঝতে পারছো না? তোমার ঘরে তোমার মা অসুস্থ, তাকে তো দেখতে হবে। এখন এই দুপুরে আমি কি রান্না করবো? যাও যাও, গিয়ে ওই শাক পাতা তুলে এনে এসে রান্না করো গে। আমি ওসব রান্না করতে পারবো না, এর অভাবে সংসার আমি করবো না। আরে বাবা, কেন বুঝতে পারছো না? আমার কাছে সেই পরিমাণ সুতোও নেই, আমি তাঁত কি করে বুনবো? যাও তুমি ভুবনের কাছ থেকে সুতো এনে তাঁত বোনা শুরু করো। কি ওই ভুবনের ওই পচা গামছার সুতো? আমি গামছা বুনতে পারবো না। তোমাকে বুনতেই হবে। আমি গামছা বুনবো না, আমাদের তাঁতিদের একটা সম্মান আছে, আমরা গামছা বুনি না। কিসের মান সম্মান? কিসের মান সম্মান? যদি তুমি ছেলে মেয়েদের পেটে
দুটো ভাতই না দিতে পারো? এই শোনো, তুমি যা করবা করে নাও, আমি এই গামছা বুনবো না। এই যে শোনো, তোমরা যার কথায় নাচছো না, দেবে সেও একদিন এই গামছা বুনবে। কি কি কি? মদন মদন যেদিন গামছা বুনবে, মদন যেদিন গামছা বুনবে। কি গো, কোথায় যাচ্ছ? বোনের কাছে যাচ্ছি। সুতরাং কি তুমি বোনের কাছে বাজে খারাপ সুতোগুলো আনতে যাচ্ছ? এই বাড়ি শুধু খারাপ শুধু, হ্যাঁ জানি না আমরা। জানো না তখন ভুলভাল বলছো কেন? তোমার বংশে কেউ কখনো এরকম কাজ করেছে? আরে আমার বংশে করেনি, কারণ আমার বংশে সেই পরিস্থিতিটা ছিল না। আজকে এসছে, আমার শুনতে হবে। তা বলে কি তোমার একটা মান সম্মান নেই? না নেই, ঘরে ছেলে মেয়েগুলো থেকে থাকতে দেখেছো? 4-5 দিন ধরে ঠিক মতো খেতে পারছে না, কলমিশ শাক খেয়ে থাকতো। আর কত খাবে কলমিশ শাক? গ্রামের আর 5টা বাড়িতে হবে থাকছে, আমরাও চালিয়ে দিতে পারবো। পারবো না, পারবো না। ঘরে অসুস্থ মা রয়েছে, তার কথাটাও ভাবতে হবে। আরে তুমি কি বুঝতে পারছো না? তুমি যদি একটু সুযোগে কাজ করো, কবে কাজ বোনের কাজ তোমার চাপ থেকে গেছে। আর কিছু বুঝতে পারছি না আমি। না, আমি আমার মাথায় কিছু আসছে না। আমি চল। পুরোই খারাপ সুতোগুলো একদম কাজ করবে না। সবসময় বাঁয়ে শুরু করবি, কারণ বাঁদিকে আমাদের কি থাকে রে, বুকের বাঁদিকে হার্ট থেকে, সেটাকে আমাদের বাঁচায়। সেই জন্য বাঁদিক ঘিসে যেতে হয়, সবসময় বাঁয়ে থাকবে। ডান দিকে গেছিস তো মরেছি, উল্টো দিকে হলো। তাহলে হাত হয়ে গেল। এবার তাহলে আমরা কোমরে আসবো, কি হয়ে গেল? হাঁপিয়ে গেছিস, নিজের নাম তো সায়নী সর্বজ্ঞ, সব জানিস তুই। এই যে সর্বজ্ঞ, এই দেখো
তাহলে এবার আস্তে ধর, এবার কোমরে আসবো, কোমর, খুব মজা। দেখ এই করে নাচিস টাচিস, ভালো করে নাচি। এই আমরা ব্যায়াম করে এই যে যা যা করছি ছোট ছোট এক্সারসাইজ, এমন কিছু না, সেগুলো দেখবি একটা একটা মিউজিকের সাথে এই 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 দেখবি ওই যারা করছি একটু ভেঙে ভেঙে করে ফেলে, আর কিচ্ছু করে না। এই 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 দেখবি অল্প একটু, আর বেশি দেখায় না, তুই দেখবি দেখি ছেড়ে দেয়, বেশিক্ষণ করে না, কারণ ওরাও বেশিক্ষণ পারে না। ওই ক্যামেরা চালাতিতে একটু এই করবো, আরে কি করলো দেখেছি, কোমর পাটা একটু কর, হ্যাঁ এই এই কর দেখি কর, এই আরে একদম কোমর দিয়ে এটা শূন্য আঁক, কোমর দিয়ে এটা শূন্য আঁকবো, এই শূন্য আঁক দেখি কে কেমন ওই মিউজিকের সাথে দেখি। হ্যাঁ হ্যাঁ কর, করো, হ্যাঁ কর, এগিয়ে এগিয়ে কর। আরে পুরোটাই দেখতে খারাপ লাগবে, খুব কুৎসিত লাগবে দেখতে, আমি ওই কুৎসিত মিউজিক মিউজিক দেবো, মিউজিক। হ্যাঁ হচ্ছে না, স্টিফ হয়ে যাচ্ছে, রিল্যাক্স রিল্যাক্স, এই কর কর দেখি, এই তো এই সব বানানো বলে সব সুন্দর পাচ্ছে। এবার থাম, উল্টো দিকে কর, উল্টো দিকে একটা শূন্য আঁক, এই কোমরটা দিয়ে একটা শূন্য আঁকবো, এই এই কর দেখি, ভালো লাগছে, রিল্যাক্স হচ্ছে, শরীরটা ভালো লাগছে। হ্যাঁ এরপর থেকে যখন আমি ক্লাস করবো ছোট বক্স রাখবে, একটু মিউজিকের ব্যবস্থা করবো, এগুলোর সাথে না বলো আছে বলছি তো। নমস্কার। একটু আগে আমাদের আজকের দ্বিতীয় প্রযোজনা শেষ হয়েছে, এখন মঞ্চস্থ হবে আজকের শেষ প্রযোজনা, সেমন্তীর নিজস্ব প্রযোজনা বসুধৈব কুটুম্বকম। আমরা আসলে এই নাটকটি মিনিস্ট্রি অফ কালচারের নির্দেশে আমরা এই নাটকটি তৈরি করেছি। গত ফেব্রুয়ারি মাসে এই নাটকটি মঞ্চস্থ হয়েছিল। আমরা আমাদের নাট্যোৎসবে আজকে এই নাটকটি পরিবেশন করছি। এই প্রসঙ্গে জানাই, আগামীকাল আমাদের নাট্যোৎসবের শেষ দিন। আগামীকাল ঐকতানে সকলকে আমন্ত্রণ জানিয়ে রাখি। আগামীকাল 31শে মার্চ রবিবার ঠিক বিকেল 4:30 ঐকতানে অনুষ্ঠিত হবে এই নাট্যোৎসবের রম্য নাট্যোৎসব 2024-এর শেষ দিনের অনুষ্ঠান। এই শেষ দিনের অনুষ্ঠানে কালকে থাকছে সাইকেল পথনাটক, ভাইরাল পথনাটক, থাকছে একটি মনোজ্ঞ সেমিনার, যেটি থিয়েটার স্পেস নিয়ে কালকে বক্তব্য রাখবেন সম্রাট মুখোপাধ্যায়, ডক্টর দানি কর্মকার এবং দেবাশিস সরকার। সঞ্চালনায় থাকবেন সুনীল ভট্টাচার্য। আগামীকাল শেষ যে নাটকটি মঞ্চস্থ হবে, এই রম্য নাট্যোৎসবের শেষ দিনের শেষ অনুষ্ঠান আত্মকথন মঞ্চস্থ করবেন ইউনিটি মালঞ্চ, হালিশহর। আমরা এই মুহূর্তে আজকের শেষ অনুষ্ঠান মঞ্চস্থ করছি বসুধৈব কুটুম্বকম, প্রযোজনা সেমন্তী নৈঘাটি। वसुदैव कुटुम्बकम् वसुदैव कुटुम्बकम् वसुदैव कुटुम्बकम् वसुदैव कुटुम्बकम् वसुदैव कुटुम्बकम् এবার দুঃখের সময় শেষ হবে, ভাঙা সম্পর্ক সব জুড়ে যাবে। ঋষিরা যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন সব সত্যি হবে। ঋষিরা যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন সব সত্যি হবে। এই পুরাণকে এই পৃথিবী অনেক আগেই বুকে তুলে নিয়েছে। বসুধৈব কুটুম্বকম বসুধৈব কুটুম্বকম वसुदैव कुटुम्बकम् वसुदैव कुटुम्बकम्।
নাটকের মাধ্যমে এই সব কথা পৌঁছে দেব এই সারা বিশ্ব। নাটক মানে জাদু জাদু জাদু, নাটক মানে আকর্ষণ আকর্ষণ আকর্ষণ। নাটকে লোকের জ্ঞান চক্ষু খোলে, নাটকি সচেতন করে তোলে। নাটকে লোকের জ্ঞান চক্ষু খোলে, নাটকি সচেতন করে তোলে। বসুধৈব কুটুম্বকম, বসুধৈব কুটুম্বকম। আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন? হ্যাঁ, শুনেছি নাটক নাকি বিদেশ থেকে এসেছে। একদম ভুল কথা। নাটকের চর্চা শুরু হয়েছিল এই ভারতবর্ষ থেকে। আজ থেকে প্রায় 2500 বছর আগে যখন মানুষ গুহায় বসবাস করত, তখন এই ভারতের নাটকের চর্চা প্রথম শুরু হয়। আর শুধু নাট্য চর্চা কেন, তখনই লেখা হয় পঞ্চবেদ বা নাট্যশাস্ত্র। পঞ্চবেদ? ঋক, সাম, যজু, অথর্ব এই সব বেদের কথাই তো আমরা জানি। কিন্তু পঞ্চম বেদ? হ্যাঁ, এই পঞ্চম বেদের ব্যাপারে তো আগে কখনো শুনিনি। খুব একটা বেশি কিছু জানিও না এই ব্যাপারে আমরা। এরকম অনেক কথাই আমরা কখনো শুনিনি আর কখনো শুনতে চাইনি। আর শুনতে চাইনি বলেই আমাদের দেশের এই সংস্কৃতিকে আমরা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে পারি। আর এই না জানার জন্য আজ আমাদের এই সংস্কৃতি গোটা দেশের তুলনায় অনেকটা পিছিয়ে পড়েছে। সত্যি আমাদের এই সব বিষয় জানা উচিত। হ্যাঁ, আপনারা বরং পঞ্চম বেদের ব্যাপারে বলুন, আমরা সবাই শুনি। কি তাই তো? হ্যাঁ, একদম। আচ্ছা, তবে শোনো, দেখো ঋক, সাম, যজু, অথর্ব এই 4টে বেদের ব্যাপারে তো আমরা সকলেই কম বেশি জানি। আর আমরা এও খুব ভালো করে জানি যে এই 4টে বেদ থেকেই আমাদের পূর্বপুরুষেরা গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান ইত্যাদির ব্যাপারে ধারণা লাভ করেছিলেন। আমাদের দেশের আর্যভট্টই তো সারা বিশ্ববাসীকে শূন্যের সাথে পরিচয় ঘটায়। কি তাই তো? একদম ঠিক। আমাদের দেশের পূর্বপুরুষেরা সেই সময় বুঝতে পেরেছিলেন যে এই দেশের মানুষকে সংঘবদ্ধ রাখতে, শান্তির সুনিবিড় ছায়ায় আনতে শিক্ষার পাশাপাশি সংস্কৃতিরও প্রয়োজন। আর সেই কারণেই এই নাট্যশাস্ত্র বা পঞ্চম বেদের সৃষ্টি। চারুকলা, নৃত্যকলা, সঙ্গীত কলা এই সব কিছুকে একত্রে করে এই নাট্যশাস্ত্র রচনা করা হয়। কে লিখলেন এই নাট্যশাস্ত্র? ভরতমুনি রচনা করলেন এই নাট্যশাস্ত্র। আমাদের দেশে সেই সময় থেকে এই শিক্ষিত মানুষ ঘুরেছে। আর সেই কারণে নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যা আজও আমাদের গর্ব হয়ে রয়েছে। একদমই তাই। আমিও শুনেছি আমাদের দেশে সেই সময় বিদেশ থেকে প্রচুর মানুষ পড়াশোনা করতে হয়। হ্যাঁ, আমরা শিক্ষা ও সংস্কৃতিতে ধনী ছিলাম, তাই তো আমাদের সোনার পাখি বলা হতো। কিন্তু আমরা এইসব ঐতিহ্য কবে থেকে হারাতে শুরু করলাম? আজ থেকে প্রায় 400 বছর আগে। 400 বছর আগে আমি অনুভব করছি, বালতিটাকে দেখছি। অবজারভেশন করা মানে আমাকে দেখতে হবে। নিজে যদি দেখো তাহলে দর্শক বুঝতে হবে। আগে নিজেকে দেখতে হবে, আমাকে পুরো দেখাটাকে স্ট্রং করতে হবে। আমি তুলছি, এই তুললাম, এই বালতি তুললাম, এই যে সেটটা করে দিই। ধরো আমি এই বালতি করলাম, এই সেট করলাম, এই দেখো আমি যদি চোখ বুঝে যাই না, আমার সেট কিন্তু নষ্ট হবে না। সেট নষ্ট হবে না, আমি যেখানে যাই আমার সেট নষ্ট হবে। এই ধরো এখানে দিলাম, তোমার জলটা মুখে দিলাম, তোমার রিয়াকশন হবে। পুরো এই যে যাওয়া। বলছি তো, এক কথা কতবার বলতে হবে তোমাদের? কি বলছে? আমাদের নাচ গান ভালো লাগছে না, এমন করে কেউ কখনো আমাদের অপমান করে। বাগানে আর নাচবো না। আহা, রাক্ষসী দিদি ভাইরা, ওর আজকে মন মেজাজটা ভালো নেই তো, তাই কি বলতে কি বলে ফেলেছে। ও মা, কেন কি হয়েছে গো তোমার? আমাদের নাচ গান শুনেও মন ভালো হলো না? রাগ করো না তোমরা, কি করি বলো? আমি তোমাদের দেখে আমার পদ্মরানীর কথা মনে পড়ছে যে। পদ্মরানী? সে কে গো? হ্যাঁ ঠিক আছে, পদ্মরানীর বৃত্তান্ত পরে শুনিস। এখন যা দেখি ওর সাথে একটু কথা বলতে দে, যা। আচ্ছা ঠিক আছে, চারপাশে রওনা। যা ভেবেছিলাম তাই, ব্যাপারটা খুব সিরিয়াস। কি হয়েছে বাবা কেষ্টপদ? মন তোমার খারাপ কেন? কি বলবো অশোক ঠাকুর, মেয়েটার জ্বর সেই 7 দিন ধরে কিছুতেই ছাড়ছে না। ওই প্রজাপতি দল যখন নাচছিল গাইছিল, আমার কেবলই মেয়েটার মুখ মনে পড়ে যাচ্ছিল। বিছানার সঙ্গে যেন
পদ্মের মতন মুখখানি তার পাশি ফুলের মতন ফ্যাকাশ হয়ে গেছে কতদিন ধরে। তাই ঠিক করেছিলাম যেদিকে দু চোখ যায় চলে যাবো। মেয়ের মুখ দেখাচ্ছে মৃত্যুই ভালো। মেয়ের জ্বর তাই বাপ জন্য বিভাগী হয়, এমন কথা কেউ কখনো শুনেছে? না না, লজ্জায় তো বাপু হতেই পারে। তা নিয়ে অত ভাবলে চলে? বুদ্ধি দেখাও, ওষুধ খাও, সব সেরে যাবে। সারবে না। এই গায়ের বুদ্ধি দেখে বলেছি এই জ্বরের ধরন আলাদা, সে কিছু না কিছু ধরতেই পারছে না। শহর থেকে ডাক্তারকে দেখাতে হবে। তাহলে তাই দেখাও। মুখে তো বলো ট্যাক্সও লাগে না। বলি শহর থেকে ডাক্তার দেখো, পয়সা কই? তার উপর আবার না থাক, সেসব শুনে তোমরা কি করবে? এই দেখো বলছি না, কখনো মেরে কথা চেপে রাখবে না। বলো বলো বলছি। মেয়েকে দেখতে হলো বলে অফিসের বড় সাহেবের কাছে ছুটি চাইলাম, দিল না। তখন তার সাথে ঝগড়া করে এসেছি, নিঘাত মাইনে কাটবে। যা মেয়ের অসুখে দেখতে শুধু বলে তোমার মাইনে কাটবে? না না, তাকে হয় নাকি? হবে তাই হবে। আমার সাহেবকে তো চেনো না, ফুরুত করে উড়ে বেড়াও। জগতের কতটুকু বোঝা খুকি? তা বাপু হতে পারে। শহরের মানুষকে আমি খানিকটা তো চিনি, সেখান থেকে এসেই তো মানুষ মানে গাছটি হলাম। তারা নিজের টুকু ছাড়া কিচ্ছু বোঝে না। অফিসের কাজের গতি ব্যাস, মেয়ের অসুখ বাবার কষ্ট কিচ্ছু মনে রাখবে না। ওরে না রে বাপু না, শহরে সব লোক একরকম নয়, কিছু মায়া দেওয়ালা মানুষও আছে। কি হলো? কিসের শব্দ? ভেড়া পিটছে এই গ্রামের মধ্যে। চুপ কি বলছে শুনতে দে। দণ্ডবিধির 1765 ধারা মতে তার চাকরি খেয়ে নেওয়া হলো। চেষ্টাপদ পুনরায় সাহেবের কারখানায় ঢুকবার চেষ্টা করলে তার ঠ্যাং ভেঙে দেওয়া হবে। শোনো সাহেবের আদেশ শোনো। চাকরিটা চলে গেল। কি অপরাধে? মেয়েটার জ্বর, কারোর জন্য কোনো মায়া দয়া নেই। কি করবে এখন তাহলে? চাকরি যদি না থাকে তাহলে জীবন আর রইলোটা কি? আমি বলি কি, চাকরি ব্যাপারটা পরে সামলা, আগে মেয়ে যদি করে ভালো হয় সেটা দেখা যায়। ভালো করার তো একটাই রাস্তা, দেখি বাড়িটা বেচে দিই, সেই পয়সায় শহরে গিয়ে পুরো ডাক্তার দেখাই। বাড়ি বেচে দেবে? সাত পুরুষের ভিটা তোমার, এখানে জন্মেছো বড় হয়েছো, তারপর সারাদিন খাবে কি, থাকবে কোথায়? সারা বাড়ি ভাড়া মতো জানো, চাকরিও তো নেই। তাহলে কি করবো আমি? শুধুই তো পেঁচাল পাচ্ছ, সমাজের একটা কিছু বলো। এক কাজ কর, এখন ঘরে যা, রাত্রিবেলা তাতে কি হবে? দুজনে মিলে চল জট ঠাকুরের কাছে যাও। হ্যাঁ, গিয়ে বলবো বাপটার এই অবস্থা, 7 দিন পার হয়ে গেছে, তুমি এবার ঘাট থেকে নামো তো ঠাকুমা। জট ঠাকুর মানে? জট ঠাকুর যে ঠাকুর জট জারি করে। ঠিকই একটা প্রশ্ন হলো, ভাবো এত ধারি একটা লোক জট ঠাকুরের নাম শুনে অথচ মানুষের যাকে শেষ নেই। এই জানি সেই জানি, দুনিয়ার একেবারে হদ্দ করতে বুঝে ফেলে দিছ। সব কাজগুলো ওই ছেলেটার পিছনে লাগিয়ে দেন। হ্যাঁ, তাহলে আমি বলি আজ রাত্রি চল জট ঠাকুরের কাছে, এই কেষ্টপদটাকেও নিয়ে যায়। যদি কান্নাকাটি করে ঠাকুরের মন গলাতে পারে, সে আমি একবারে পায়ে পড়ে যাবো। কিন্তু রাত্রিবেলা কেন? এক্ষুনি গেলে হয় না? আহা, রাত্রি মুশকিল না হলে আমি বেরোবো কি করে? দিনের বেলা তো এই মাটি কামড়ে পড়ে থাকতে হয়, রাত্রি নিশুতি হলে তবে তো একটু ঘুরে আসবার ফাঁক পাওয়া যায়। কি মজা আজ রাতে বেড়াতে যাবো, কি মজা। অমনি নেচে উঠলো। তোরা গিয়ে কি করবি? হ্যাঁ, তোরা গিয়ে কি করবি? এছাড়া ঠাকুরকে তো চিনিস না, মুখতে করে 5 বন্ধ। এক গাদা লোক দেখলে যদি চটে যায় পুরোটাই বন্ধ হবে।
দুঃখ করিস বাবা, হ্যাঁ দুঃখ করিস। শেষ বেলায় নাটকটি নিয়ে সেমন্তীর আহ্বানে সাড়া দিয়ে আজকে আমরা কলকাতার সেবশ্রীর পক্ষ থেকে উপস্থিত হয়েছি শেষ বেলায় নাটকটি নিয়ে। এই নাটকটি আমাদের আজকে 125তম শো উপস্থাপিত হলো। আমাদের অন্য আরেকটি নাটক করার কথা ছিল, কিন্তু এইখানের যে পরিবেশ মিন্স এই হলটার যে অবস্থা, তাতে ওই নাটকটি করা সম্ভব নয়। সেটা আমি গতকাল অলোকদাকে জানিয়েছি, কারণ যে নাটকটি করার কথা ছিল যা তারা পারেনি, সেখানে প্রায় 45 মিনিট কম্বল গায়ে দিয়ে একজনকে অভিনয় করতে হবে। সেটা এই গরমে এই মঞ্চটাতে সম্ভব নয়। সেটাই জানিয়ে বলেছিলাম যে এই নাটকটাই করবো, এবং এই নাটকটা এখানে করলে আজকে 125তম শোয়ে আমরা কমপ্লিট করব। এটা আমাদের কাছেও মাইলস্টোন। অলোকদা বলেছেন আমাদেরকে পটল কষা বিরিয়ানি খাওয়াবে। আর আমি বলেছি আপনাকেও আমি খাওয়াবো। আজকে আমাদের সঙ্গে যারা যুক্ত তার মধ্যে ওরা আজকে নিজেরাই নামটা দেয়। দেবাশিস, গৌতম, সুমা গাঙ্গুলি, আমি সুপ্রিয় ভট্টাচার্য। এই নিয়ে আমাদের চলছে। আজকে লাইট ম্যান আসেনি, যেহেতু এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই। আমি রতনের সঙ্গে ফোনেও কথা বলেছিলাম যে যদি আমরা আলাদা ডিমার বোর্ড এবং আলাদা লাইট নিয়ে আসি, তাতে সম্মতি দেয়নি রতন, যার জন্যই আমরা বলছি সাধারণতই করবো। এই বলে শেষ করছি। ধন্যবাদ। আমাদের সেবন্তীর তরফ থেকে সুপ্রিয়দাকে একটু সম্বর্ধনা দেওয়া হবে। আমাদের সবাইকেই আর কি, কলকাতা সেবশ্রীর সবাইকে সম্বর্ধনা দিচ্ছে আমাদের কর্ণধার অলোক মিশ্র, পুষ্পস্তবক ধরে পুষ্পস্তবক দেবাশিসকে, এবং একটি আমাদের এই নাট্যোৎসবের একটি স্মারক গৌতম বাবুকে। ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানেই শেষ। আমরা আবার কালকে মিলিত হব সন্ধ্যায়। প্রথমে যেটা বলার, প্রত্যেকে নিজের নিজের পরিচয়টা দাও জোরে একটু। হ্যাঁ, আমি অরিত্র পাল, কমনীল সামন্ত, মেঘবালিকা ঘোষ, অর্পিতা ব্যানার্জি, প্রীতিশা মজুমদার, ঋত্বিক চক্রবর্তী, শীর্ষেন্দু দাস, প্রীতম দেবনাথ, শাশ্বত রায়, হিমাংশু ব্যানার্জি। আমাদের নামটা একটু বলো তো। সায়ন গোস্বামী। সায়ন গোস্বামী। আমাদের সায়ন গোস্বামী আমাদের কথা বলতে পারে না, কিন্তু ওর ভীষণ ইন্টারেস্ট। ও ইতিমধ্যেই মূকাভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছে এবং খুব ভালো পারফরমেন্স করছে বিভিন্ন স্টেজে। আর আমাদের আজকে যিনি প্রশিক্ষক রয়েছেন আলোর জন্য, তিনি হলেন আমাদের অতি প্রিয় বাবুদাদা মনোজ প্রসাদ। তিনি আজকে আমাদের যেসব ছাত্রছাত্রী এখানে এসেছেন তাদেরকে আলোর প্রাথমিক পাঠ দেবেন। আসলে আলোটার তো একটা বিশদ ব্যাপার, এটা অনেক সময় লাগে, তো আমাদের হাতে আপাতত অত সময় তো নেই। তাই আজকে একটা মোটামুটি প্রাথমিক একটা ধারণা সবাইকে উনি দেবেন, যে বিভিন্ন আলো চেনানো এবং আলো কীভাবে নিতে হয় সে সম্বন্ধে একটা প্রাথমিক পাঠ উনি দেওয়ার চেষ্টা করবেন। বাবাদা শুরু করো। আমাদের যে স্টেজটা হয়, ঠিক আছে, সেটা 16টা ভাগ করা যায়। আবার মূলত আমরা 3টে 6টা 9টা ভাগে থাকবো। একটা খাতা যে কোনো একদিন দাও। দেখো 1 2 3, এটা হচ্ছে যদি আমরা এই যে একটু অডিয়েন্সে বসে আছি তো, হ্যাঁ, আমরা যখন দর্শক থেকে এটা দেখছি, দর্শক থেকে আমরা এটা হচ্ছে আমার লেফট, সেন্টার, রাইট,
লেফট মিড, ঠিক আছে, লেফট সেন্টার, রাইট সেন্টার, মিড, এগুলো সব মিড। হ্যাঁ, আপ লেফট, আপ সেন্টার, আপ রাইট। এই যে নটা বৃত্ত আছে, এই বৃত্তকে আমরা বলি ডি। হ্যাঁ, অনেকে দেখবে যখন রবীন্দ্রনাথকে পড়বে বা যারা আলো নিয়ে পড়াশোনা করবে তখন দেখবে শব্দের মধ্যে আসবে একটু বিল, বৃত্ত বলবে না, ঝোন বলবে না, বলবে লেফট বিম, রাইট বিম, সেন্টার বিম, আপ সেন্টার বিম, ডান। কিন্তু এই নটা কিন্তু ভাগ করা আছে, ঠিক আছে। যখন আমরা অভিনয় করি মঞ্চের এই নটা কিন্তু আমরা বুঝতে পারবে তো আপনাদের এটা আছে। আর আমরা যখন আলো ব্যবহার করি, ঠিক আছে, আলো অনেক প্রকারের হয়, এটা আমি তোমাকে একটু দেখাচ্ছি। এইটা হচ্ছে একটা পার, ঠিক আছে। পারের ফুল ফর্ম হচ্ছে PAR, পার, লোকে বলে না পার 64, পার 60। পারের তিনটে ভাগ, 60, 61, 62। যে ল্যাম্পটা আছে, এই যে ল্যাম্পটা, এই যে ল্যাম্পটা দেখছো, এটাকে বলা হয়, এই পুরো খাঁচাটা আমি ছোট এনেছি, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে 100 ওয়াটের পার, আচ্ছা, ঠিক আছে, এটা 100 ওয়াটের পার। এটা পারটা হয় হচ্ছে 1000 ওয়াট। এই পারের তিনটে ভাগ আছে, একটা হচ্ছে 60, একটা 61, একটা 62। 60 হচ্ছে তোমার হচ্ছে ন্যারো, 61 হচ্ছে মিডিয়াম, আর 62 হচ্ছে ফ্ল্যাট লাইট, যেটা আমরা ওয়াইড, ঠিক আছে। আপনারা না আপনাদের মোবাইল ফোনগুলোকে একটু বন্ধ করে রাখবেন, তাহলে আমাদের অভিনয় করতে ভীষণ অসুবিধা হয়। আর আমরা যখন কথা বলবো তখন আপনারা কেউ নিজেদের মধ্যে কোনো কথাবার্তা বলবেন না, তাহলে আমাদের বলা কথাগুলো আপনারা কেউ শুনতেই পাবেন না। এটা বানিয়ে নিতে হবে। বলে হেপি বানছি, কাজ করতে বলেছি তোকে, কাজ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আরে বস, আবার বানাচ্ছিস? মানে কে ও দাদা, সামনে মহিলা বাচ্চা বসে রয়েছে, চোখে দেখতে পাচ্ছেন না? যান ওদিকে যান। আমার সাইকেল, আমার সাইকেল কোথায় গেল? আমার সাইকেলটা কোথায় গেল? আমার সাইকেল এইখানেই তো রাখলাম। আপনারা না সত্যি আমার সাইকেল ভালো করে বাজাও তো, বাজা সাইকেল নদীর কিনারা পথে
কি বলবে নিন্দে যে রটবে সেটা ভাবুন লোকে কি বলবে নিন্দে যে রটবে দাসের অটু দাসের অটু না 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 কি করে বললো রটু মানে এটা রটু বলা যায় বলুন দেখছো না কিন্তু যাচ্ছে আপনি আমাকে উপকারটা করলেন না ভগবান বাবু কোনটাই শুদ্ধ আমরা আপনাকে দিন না না সেনাটা সেদিন হতে হতেও হয়নি জানো দিন 80 মাইল হেঁটে আসছিলাম 80 মাইল হেঁটে যাই কখন জানেন কেমন লাগে ছাই চামড়া আয়োজন করেছি এই থিয়েটারে আড্ডা বা সেমিনার তার বক্তব্য বিষয় হলো তৃতীয় পেরিয়ে বেশ কি এখন আমরা সাধারণত ছোটবেলা থেকে যা থিয়েটারটা করে এসেছি একদম প্রসেনিয়াম থিয়েটার। এখানে যারা থিয়েটারের মানুষ আছেন বা নেই তারা সকলেই জানেন প্রসেনিয়াম থিয়েটার কি। এইরকম 3 দিক বন্ধ, সামনে দর্শক। এছাড়া আমরা যে আরো 2-1টা থিয়েটারের নাম শুনে থাকি, সেখানে থ্রাস্ট থিয়েটার বলে একটা থিয়েটার আমরা ছোটবেলাতে পড়াশোনা করেছি। সেটা কি? আমরা যেটাকে ওয়ান ওয়াল বলতাম, পরিষ্কার। যদি আমি খুব ভুল না বলে থাকি, এখানে যারা আছেন তারা বলবেন। 3 দিকে দর্শক, 1 দিক ব্লক। এরপরে আমরা শুনেছি আরেকটা ভাগ অ্যারেনা থিয়েটার, 4 দিকই খোলা। এই যে তৃতীয় থিয়েটারের জন্মটা যেটা সুদীপবাবু বললেন ঠিকই, অনেক ওই 70 দশকের সময় যখন আমাদের বাংলা থিয়েটারও আমরা দেখতে পাচ্ছি যে প্রসেনিয়াম কেন্দ্রিক থিয়েটার। শম্ভুবাবু বা উৎপলবাবু, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এরা প্রসেনিয়াম মানে ওরিয়েন্টেড থিয়েটার করছেন এবং সেই মাঝখান থেকে সেই প্রসেনিয়ামের থিয়েটার, ফোর্থ ওয়াল, প্রসেনিয়াম আর্চ, উইংস, ব্যাকগ্রাউন্ড, সাইকোরামা সব কিছু ছাড়িয়ে এই মঞ্চের এই প্ল্যাটফর্ম যেখান থেকে অডিয়েন্স, এই যে আজকে যেরকম আছি আমরা দর্শকের আমরা দেখতে পাচ্ছি, আমাদেরও দর্শক দেখতে পাচ্ছেন, এবং কিন্তু তলের তফাৎ রয়েছে। বেসিক্যালি আমরা প্রসেনিয়াম থিয়েটার কিরকম আছে, প্রসেনিয়াম নামকরণটাই তো হয় প্রসেনিয়াম আর্চের জন্য, যে একটা ফ্রেমের মধ্যে দিয়ে আমরা দেখি, এটা যেন উকি মেরে আমরা দেখি একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটাকে আমরা যেন উকি মেরে দেখছি, যেন দর্শকরা যে আমরা উকি মেরে দেখছি সেটা অভিনেতারা কখনো জানতে পারেন না যে দর্শক আমাদের দেখছে। এটা একটা ইমাজিনারি ওয়ালের মধ্যে দিয়ে আমাদের নিজেদের মধ্যে দর্শকের সঙ্গে যারা অভিনয় করেন তাদের মধ্যে একটা সংযোগ তৈরি হয় বা বার্তা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সেই প্রসেনিয়াম থিয়েটার থেকে বেরিয়ে এসে মানে বাদলবাবু যেটা করলেন যে শুধুমাত্র কি ফর্মটা আলাদা করলেন, তারা কি পথে নিয়ে এলেন নাটকটাকে, তিনি কি একটা ঘরের মধ্যে নিয়ে এলেন, শুধু কি এইটুকুনি বললে কি আমরা তাকে থার্ড থিয়েটারের একটা জন্ম করে দিতে পারবো, তাকে তৃতীয় থিয়েটারের জন্ম করে দিতে পারবো, আলাদা একটা থিয়েটার তো ধরতে পারবো? তারপর নীতিগত তার মধ্যেও কিছু তফাৎ ছিল। আসলে আমাদের প্রসেনিয়াম থিয়েটার আমরা যারা করি, এখানে আমি 42 বছর থিয়েটার করতে করতে আমার কিছু কথা জন্মেছে। কাজ করতে করতে কিছু থেকে শেখা, কিছু দেখাও বটে। 1944 সালে বাংলা থিয়েটারের আলোড়ন সৃষ্টিকারী প্রযোজনা নবান্ন, আপনারা সকলেই জানেন, গণনাট্যের ব্যানারে। সেই নাটক রচনা করেছিলেন বিজন ভট্টাচার্য, যৌথ পরিচালনা করেছিলেন শ্রদ্ধেয় শম্ভু মিত্র এবং বিজন ভট্টাচার্য। সেখানে অভিনয় করেছিলেন তাবর তাবর সব মানুষ। সেখানে তৃপ্তি ভাদুরী ছিলেন, শম্ভু মিত্র, বিজন ভট্টাচার্য অভিনয় করেছিলেন, আরো অনেক মানুষ।
বিশাল কাস্টিং ছিল সেই নাটকের। তার মাত্র 4 বছর বাদে 1948 সালে শম্ভু মিত্র গণনাট্য ছেড়ে চলে আসেন সাংগঠনিক ব্যক্তিগত নানা কারণে। ওনারাই রেডিমেড দর্শক তৈরি করে দেবেন। কোথায় যে বোকামি করছি, মানুষের সঙ্গে আমার বিচ্ছিন্ন ঘটে যাচ্ছে। আমি নৈহাটির নৈহাটির দলগুলোর কাছে পৌঁছাতে পারছি না, হালিশহরের দলের কাছে পৌঁছাতে পারছি না। আমি একজন হল মালিককে দায়িত্ব দিচ্ছি, আপনি হলটা ভরিয়ে দেবেন। আমি দর্শক থেকে বিচ্ছিন্ন। তাহলে এই যে স্পেস নিয়ে আমাদের এত তর্ক বিতর্ক আলোচনা মেনে নেব কিনা, চতুর্থ থিয়েটার বলে আদৌ কিছু হবে কিনা, এইভাবে আমার তো স্পেস হলো, চতুর্দিকে প্রেস হলো। আমি ধরলাম ইতিবাচক ঘটনা, প্রচুর লোক নাটক করছে। তাহলে এই স্পেসটাকে যোগ্য জায়গায় ব্যবহার করতে গেলে কারিগর দরকার। তো আমরা কি করছি সমস্ত মানুষ, আমাদের টবে রাখা যে গাছগুলো ডালপালা ছাড়তে ছাড়তে বনসাই করে মানুষের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য টবের মধ্যে সাজিয়ে রাখি, আমরা সেই একাঙ্ক নাটকটাকে ডালপালা কেটে 60 মিনিটের নাটককে আমরা 40 মিনিট, 30 মিনিট, 25 মিনিট, 15 মিনিট ডালপালা ছেটে ঢুকিয়ে দিলাম এই স্পেসের মধ্যে। কোনো বাড়ির ছাদে, কোনো বাড়ির বেডরুমে, কোনো গ্যারেজে, কোনো বিয়ে বাড়ির দালানে আমাদের এই থিয়েটার আমরা করে বেড়াচ্ছি। ন্যাচারালি দর্শক হতাশ হচ্ছেন, কারণ আমি তো একটা বাদল সরকার হয়ে উঠেছি, আমি তো একটা উৎপল দত্ত শম্ভু মিত্র নই আমি। তাহলে আমার কি হচ্ছে, আমার তো দর্শক সরে যাচ্ছে। এই স্পেসটার ব্যাকরণ কি, তার মতো করে নাটক লিখতে হবে, এই স্পেসটার মতো করে পরিচালনা করতে হবে, এই স্পেসটার মতো করে অ্যাক্টিং করতে হবে, অ্যাক্টিং মেথড পাল্টাতে হবে। আমি ওই কোতালে নিচতলা উপরতলার যে মানুষের মনের কন্দরে থাকা যে ভাব এবং অভিনেতার মনের কন্দরে থাকা যে ভাব, এই দুয়ের মধ্যে ভাব সম্মিলন ঘটানো, যে কারণে বৈষ্ণব সমস্ত শাস্ত্র পড়ে দেখবেন যে আমাদের অভিনেতাদের পক্ষে প্রয়োজনীয় যে শব্দটি ভাব সম্মিলন, সেটি বৈষ্ণবরা প্রথম প্রচলন করেন বাংলাদেশে। এই যে সমানুভূতি, একানুভূতি, ভুলে যাবেন না চৈতন্যদেব এগুলো কোনোটাই অজান্তে করেননি। তিনি ছিলেন নবদ্বীপ, যেটাকে বাংলার গ্রিস মনে করা হতো। বাংলার গ্রিসের ন্যায়শাস্ত্রের সব থেকে বড় পণ্ডিত, যিনি সর্বভারতীয়ভাবে স্বীকৃত। মানে আজকে দাঁড়ালে তিনি জওহরলাল ইউনিভার্সিটিতে তিনি পড়াতেন ফিলোসফি, সেই রকম একজন মানুষ। তার ভাবনার যে অভিনয় রীতি, তার ভাবনার যে নাট্যশিল্প, আমি থিয়েটার শব্দটাকেও সরিয়ে দিচ্ছি, কারণ থিয়েটার, প্রসেনিয়াম, এগুলো কোনো কোনো জাতীয় ভাবধারার মানুষের কাছে বর্জ্য বলে মনে হতে পারে, কারণ সেগুলো কলোনি আমাদের ঘাড়ে চাপিয়েছে। ওই যে অমৃত মহোৎসব, এটাই আছে, এইটাতে আছে। যদি সত্যি স্বাধীনতা। মনীষা দাসের হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি, আর আমাদের এবার একটু ছোট সংবর্ধনার পার্ট আছে। এতক্ষণ আমরা আমাদের অতিথিদের মহামূল্যবান বক্তব্য কিছু শুনলাম এবং আমরা প্রত্যেকেই আজ সত্যি অনেক ঋদ্ধ হলাম। ওই শোনো গো অতিথি বুঝি আজ এলো আজ, ওগো বধূ রাখো তোমার কাজ, রাখো কাজ। শুনছো নাকি তোমার গৃহদ্বারে ঋণী ঠিনী শিকলটিকে নারী এমন ভরা সাজ। ওই শোনো গো অতিথি বুঝি আজ এলো আজ। এখন আমরা অতিথি বরণ পর্বে চলে যাচ্ছি। অতিথি বরণ করবেন পশ্চিম স্যার একটু এদিকে ঘুরে। হ্যাঁ, এবার শ্রী দেবাশিস সরকারকে বরণ করে নেবেন বিশ্বজিৎ ধারা শর্মা।
আমাদের বিশিষ্ট অতিথি দেবাশিসে আমরা কিছুটা এগিয়ে চলে এসেছি পথ। আমাদের এখন বরণ পর্ব চলছে। শ্রী দেবাশিস সরকারকে বরণ করে নিচ্ছেন বিশ্বজিৎ ধারা শর্মা। এবার শ্রী সম্রাট মুখোপাধ্যায়কে বরণ করে নিচ্ছেন স্বপন কুমার দাস। সম্রাট মুখোপাধ্যায়কে বরণ করছেন স্বপন কুমার দাস। খুব সুন্দর মুহূর্ত, এইগুলোই আমাদের মননে থেকে যায়, স্মরণীয় দিন হয়ে থাকে। এবার ডক্টর দানি কর্মকারকে বরণ করে নিচ্ছেন অরূপ কুমার ঘোষ। ডক্টর দানি কর্মকার। ডক্টর দানি কর্মকারকে বরণ করে নিচ্ছেন অরূপ কুমার ঘোষ। এবার শ্রী সুমিত ভট্টাচার্যকে বরণ করে নিচ্ছেন আশিস কুমার সরকার। আশিস অঙ্কন ভট্টাচার্য। এই আনন্দ উপভোগ করি। সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে সম্মান জ্ঞাপন করবেন প্রথমে শ্রী গোপাল চন্দ্র দাস মহাশয়কে। সম্মাননা জ্ঞাপন করবেন রানা দেবদাস মহাশয়। ওইখানে আছে, হ্যাঁ ওইখানে আছে। মঞ্চে উপস্থিত মেয়েটির দুজন নাট্যপ্রেমী, এদের হাত ধরে মেয়েটির বহু ছোট ছোট শিল্পীরা অনেক ভালো ভালো কাজ করছে। আমরা তার সাক্ষী অবশ্যই হয়ে রয়েছি। বহু নাটক আমরা দেখিয়েছি এবং অনেক সময় একসঙ্গে কিছু কাজও করেছি। মঞ্চে উপস্থিত শ্রী গোপাল চন্দ্র দাসকে সম্মাননা জ্ঞাপন করছেন রানা দেবদাস। মঞ্চে উপস্থিত শ্রী বৈদ্যনাথ চক্রবর্তী মহাশয়কে হ্যাঁ স্মারকটা একটু পড়িয়ে দিচ্ছি। সুহৃদয় রেশম পরম শ্রদ্ধাস্পদ বরিষ্ঠ নাট্যজল নৈহাটি তথা বঙ্গীয় সাংস্কৃতিক আঙিনায় আপনি একজন অবিচ্ছেদ্য অতন্ত্র প্রহরী উজ্জ্বল তারকা শ্রীযুক্ত গোপাল চন্দ্র দাস। মনের স্মৃতির ইজিলে ভেসে ওঠে সেই 1967 সাল রেলওয়ে বকে হলে সুব্রত বাগচি রচিত দুর্ধর্ষ নাটক একটি ঘোষণায় ভিয়েতনামের যুদ্ধ মিলিটারি পোশাক পরে রেডিও গ্রাম সহ আপনার সদর্পে মঞ্চে আগমন সে ভোলার নয়। পরে 1968 সালে পথিকৃত নাট্য সংস্থা পরিবেশিত জাতিক নাটকে আপনার অনবদ্য অভিনয় শৈলী দর্শকদের মুগ্ধ করে। আরও পরে 1994 সালে বঙ্কিম স্মৃতি সংঘের প্রতিষ্ঠার রজত জয়ন্তী বর্ষে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের নাট্যরূপ দেওয়া ও পরিচালনার দায়িত্ব গ্রহণ বঙ্কিম স্মৃতি সংঘের সঙ্গে সেই নিবিড় বন্ধন আজও অটুট। সেই সব আনন্দ সোশ্যাল মিডিয়া আছে কি করতে দেখে নিয়েই চলবে।
রোহিত আসো আমার বাবা খেয়ালা Mom, is it Grandpa? Are you sure now? Yes, I think so. So funny. WhatsApp টিভির সঙ্গে তো ফেস ম্যাচ করছে না। Oh my God. আসলে মানে অনেকদিন পরে দাদুকে দেখছো তো মানে তাই ব্যাপারটা মানে মেলাতে পারছে না আসলে ব্যাপারটা। ও আমাকে আমাকে একটা কথা বলুন তো, এই আপনারা দেখে দেখে এই হাসপাতাল আর আমাকেই বাঁচলেন কেন? বলেন কি? ভেরি সিম্পল। আপনার সঙ্গে আমাদের ফেসবুক আর মিউচুয়াল ফ্রেন্ড আছে তাই। মিউচুয়াল? ও মিউচুয়াল। তবে তবে ওরা শুধুই মিউচুয়াল মিস্টার সামন্ত, ফ্রেন্ড নয় মোটে। শুধুই মিউচুয়াল? একদম, ওই বলতে পারেন মিউচুয়াল ফান্ড। না বুঝে করলে ঝুঁকি আপনার। বলেন কি ডক্টর? অথচ আপনার হলে কত ভালো ভালো কথা লিখেছে সবাই। এই তো দেখো দেখুন না, ডক্টর বঙ্কুবিহারী দত্ত এই, ডক্টর বঙ্কুবিহারী দত্ত ওই, ডক্টর বঙ্কুবিহারী দত্ত ভগবান। ভগবান? ওগুলো সব দেওয়াল লিখন, বুঝলেন? ওই ভোটের আগের দেওয়াল লিখন। শতকরা 90 ভাগই হচ্ছে বাধ্যতামূলক ঢপ বাজা। এইদিকে শোনো, আমি যাচ্ছি, শোনো। তোমার কোনো যদি মিস হতে পার্টি আমার মিস হয়ে যায় না, তাহলে আমার রিলেশনশিপ স্ট্যাটাসেও চেঞ্জ হয়ে যাবে। মনে রেখো। আর এই যে ড্যাড, আমার পকেট মানি যদি না বাড়ে তাহলে আমার স্ট্যাটাসে অরফ্যান লিখে দেব। অরফ্যান মানে অনাথ, বলে দিলাম। শোনো না বলছি আমরা যে কাজটা করতে এসেছি সেটা সেরে ফেলে মানে একটা ঝাটকাজ করে সেলফি তুলে ফেলে। আমরা দাদু দিনের সেলফি তুলবো। হ্যাঁ থাকা কেন? এটা হাসপাতাল, হোটেল নয়। বন্ধ করুন এসব। হাসপাতালে আসা দিয়ে বৃথা হয়ে গেল। দাঁড়াও না, ভাবছি ডাক্তারদের ব্যবহার নিয়ে একটা পড়া করে পড়তে। ধুস, ছবিটাই হলো না। কতক্ষণ স্ট্যাটাসে ছবি আপলোড করিনি। ছবি আপনি চলে এসো। বলছি না ডাক্তারবাবু, বাবার যদি ভালো মন্দ কিছু হয়ে যায় একটা খবর দেবেন প্লিজ, আর যাতে সবাই খবরটা দিতে পারে, মানে আত্মীয় স্বজন যাতে খবরটা দেখতে পারে। আর আইপি কি একটা পোস্ট দেব, এখনই দিতে পারি। বাবার যে অবস্থা মানে গেল বলে, কিন্তু না, ইদানিং সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু সেলিব্রিটির মৃত্যুর ভুল খবর ছড়ানো একটা গোলমালের সৃষ্টি হয়েছে। তাই আর রিস্ক নিচ্ছি না। চলি ডাক্তারবাবু। মনের পাপ কি আর ফিল্টারে আটকায়, তা বেরোবে। দেখেছে বাবা যাওয়ার সকালে বেঁচে উঠলো বারাকা। এই তো মাস্টার জ্ঞান পেয়েছি। জ্ঞান আমার ঠিক সময় ফিরেছে ডাক্তারবাবু। অসাধারণ। এতক্ষণ আমরা নাটক ভাইরাল দেখলাম। আর নাটক আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু শেখায়, আর এই নাটক থেকেও আমরা আজকে অনেকখানি শিখলাম। এবার মঞ্চে একটু ডেকে নেব নাটকের নির্দেশক সম্রাট মুখোপাধ্যায়কে। অঙ্কিতা, আচ্ছা, নাটকের নির্দেশক অঙ্কিতাকে আমরা ডেকে নিচ্ছি। তাকে একটু সম্মাননা দেওয়া হবে। সংবর্ধনা দেবে ঋত্বিক চক্রবর্তী। সংবর্ধনা দেবে ঋত্বিক চক্রবর্তী। নাটক ভাইরালের পক্ষে অঙ্কিতাকে সংবর্ধনা দিচ্ছে ঋত্বিক চক্রবর্তী সেমন্তীর পক্ষ থেকে। অসাধারণ, সত্যি কথায় নাটক
ভাইরাল আমাদের মনে একটা জায়গা করে নিয়েছে। আমরা চাই ইছাপুর সন্ধিক্ষণ উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং আমাদের এরকম সুন্দর সুন্দর নাটক উপহার দিক, যা আমাদের মনের মণিকোঠায় জায়গা করে নেবে। আমাদের পরবর্তী মূক নাটক কার দোষ এবার মঞ্চস্থ হবে। মূক নাটক কার দোষ, প্রযোজনা রংতাল থিয়েটার, নির্দেশনা রতন চক্রবর্তী। একটি করে মেমেন্টো তুলে দেবেন সেমন্তী নাট্য সংস্থার কর্ণধার অরূপ মিশ্র মহাশয়। গোপালদার হাতে তুলে দিচ্ছেন মেমেন্টো অরূপ মিশ্র মহাশয়। আমার বৈদ্যদা ছিলেন যে বৈদ্যনাথ বোধহয় চলে গেছেন, কলকাতায় যাবেন। তো কে আছেন?
হ্যাঁ, তুমি একটু চলে এসো। বক্তৃতার হয়ে মেমেন্টো নিচ্ছি শুভশ্রী মুখার্জি। মেমেন্টো তুলে দিলেন সেমন্তের কর্ণধার অরূপ মিশ্র মহাশয়। এবার ইছাপুর সন্ধিক্ষরের অঙ্কিতা ঘোষের হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় অরূপ মিশ্র মহাশয়। পরবর্তী নাটকে আমরা চলে আসছি। আমাদের পরবর্তী নাটক আত্মকথন, প্রযোজনা ইউনিটি মালঞ্চ, নির্দেশনায় দেবাশিস সরকার। নাটক আত্মকথন। আমি জানতাম একটা চাকরি পেলে তুমি ফিরে আসবে। তুমি কি আমায় কথা দিয়েছিলে গো? তুমি ফিরে এসেছি তো মনে। আমি অপেক্ষা করতে পারলাম কোথায়? শত অভাবেও তোমার দেওয়া আংটিটা আমি বিক্রি করতে পারিনি। তোমার মনে আছে সুদামা? তোমার মনে আছে কলকাতার সেই ভাড়া বাড়ির ছাদে এক বিকেল বেলা তুমি আমার হাতে আংটিটা পরিয়ে দিয়ে বলেছিলে, মনে এ আমার অঙ্গীকার, অপেক্ষা করো। তারপর তুমি একটা গান শুনিয়েছিলে, তোমার মনে ভালোবেসে সত্যি তোমার মনের আমার পরাণে যে গান বাজিছে তাহার জানটি শিখো তোমার চরণ বলছি। সেসব দিনের কথা তো মিথ্যে নয় মনে। আপনি যে শপথ ভঙ্গ করেছে শোনাবার। কেন, তুমি তো আমাকে গ্রহণ করেছো, এখন তো আমরা বেশ আছি, সুখে স্বাচ্ছন্দ্যে। সেটা যে তোমার মনের মতো হতে পারলো না গো। আরে কেউ কি কারোর মনের মতো হয়? আমিও কি সবার মনের মতো? তবু এই যে প্রতিনিয়ত তোমাদের মধ্যে দ্বন্দ্ব, মনে মনে নেই, সব সময় ঝগড়া থাকি, অন্যায় যুক্তি তর্ক, এসব আমার ভালো লাগে না গো। আমি মৃত্যুঞ্জয়কে মানুষ হতে বলি। জানি তো, জানি তুমি ওকে তোমার মনের মতো করে গড়ে তুলতে চাও, কিন্তু ও যে ওর মতোই হবে, ছন্ন ছাড়া বাউন্ডুলে। ওকে তুমি কোনোদিনই তোমার আদর্শে গড়ে তুলতে পারবে না সুধামা। আচ্ছা মনে, আদর্শ মানেটা কি? হ্যাঁ, আদর্শ আদর্শ মানে একজন সৎ মানুষ হয়ে বেড়ে ওঠা। তোমার ওই আদর্শ কি অ্যাবস্ট্রাক্ট শব্দ মনে? ওইসব নামি দামি শব্দের কোনো মূল্য নেই আমার কাছে। মহাপুরুষের মতো বাণী বিতরণ করতে আমি এতটুকু উৎসাহিত নই। আমি এসব বিশ্বাস করি না। কনফেস, আমি সত্যি বলছি মনে, আই এম নট অ্যাট অল এ পারফেক্ট ম্যান। আমি একটি রক্ত মাংসের মানুষ, অনেক দোষ ত্রুটি নিয়ে আমি সুধাময় চট্টোপাধ্যায়। অন্যের সঙ্গে তফাৎ আমার এইখানে, আমি বুঝি যে আমার মধ্যে অনেক বিচ্যুতি আছে, অন্যরা সেটা স্বীকার। ওরা সবাই তোমাকে পাগল বলে। আমাকে সরাসরি পরিচয় করি। পার্থ দাস আলো করে, অভিনয়ও করে। দিগন্ত চৌধুরী অভিনয় করে, নতুন সবে শুরু করেছে। বাবলু চৌধুরী আপনারা সকলেই জানেন, চেনেন। সাত্বিক সরকার, এরাও সব নতুনের দলে। সুদীপ্ত দাম ও মঞ্চের নেপথ্যের কাজ করে, অভিনয় করে, অনেক দায়িত্ব পালন করতে হয়। আমি দেবাশিস সরকার, জিতা নাথ দীর্ঘদিনের সাথী, ওখানে রয়েছে মহাদেব কুণ্ডু, শান্তনু মজুমদার রয়েছে, আমাদের দলের অভিনেত্রীরা এখানে রয়েছে, এখানে মনিকা রয়েছে, আমাদের বৌদি আছে, সাগরিকা আছে, এরা সবই ইউনিটি মালঞ্চের সভ্যা। এখানে নাটক করতে পেরে ভালো লাগছে খুবই। আমার চেনা জায়গা, চেনা দল, চেনা মানুষ। আগে সুন্দর একটি আলোচনা হয়েছে, তাতে অংশগ্রহণ করেছি। সামনে নাটক হয়েছে, বিভিন্ন রকমের অনুষ্ঠান। দর্শক কম, তাতে আমার কিছু ক্ষেপ থাকে না, কারণ প্রচুর মানুষের মাঝখানে যেমন থিয়েটার করেছি।
National Cultural Festival and Azadi Ka Amrit Mahotsav 2024, Rammo Nattotsav 2024, organized by Shemunti Natya Samastha, Naihati, from 27th March 2024 to 31st March 2024. This is the end after a lot of pressure. Thanks to the Ministry of Culture, Government of India, New Delhi, NCZCC, EZCC, Expert Committee, all guests, Naihati Municipality, Halishahar Municipality, Ramtal Theatre, all groups, workshop trainers, all anchors, still photographers, video photographers, schools, our members, our students, audience, all supporters, light designers, soundman, studio, decorator, etc.